প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চ্যাপ্টার 11-র পার্ট 2 ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন শিখব। তার আগে আমাদের প্রথমে জানতে লাগবে যে ত্রিভুজের অন্তর্বৃত্ত কাকে বলে। এর জন্য তোমরা এই ছবিটার দিকে তাকাও। দেখো, একটা বৃত্ত ত্রিভুজটার ভেতরে রয়েছে এবং বাহুগুলোকে স্পর্শ করে আছে, ঠিক আছে? এইবার এই বৃত্তটা ভেতরে আছে, তাকে কি বলে? অন্তর্বৃত্ত বলা হয়। এবং একটু খেয়াল করো বৈশিষ্ট্যটা, যে ত্রিভুজের বাহুগুলো এই বৃত্তটা কী হয়ে গেছে? স্পর্শক হয়ে গেছে। দেখো, স্পর্শক, এটা আমি লিখে দিচ্ছি, সব স্পর্শক। তাহলে অন্তর্বৃত্ত আমরা কাকে বলবো? তাহলে ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করে ভেতরে যে অবস্থিত যে বৃত্তটা, তাকে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত বলবো। তাই দেখো, আমি ছবি দেখে একটু বুঝে নিয়ে তারপর এটা লিখলাম। অন্তর্বৃত্ত কাকে বলে? তাহলে ত্রিভুজের ভেতরে অবস্থিত যে বৃত্ত ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে বা স্পর্শ করে থাকে, তাকে ত্রিভুজের অন্তর্বৃত্ত বলা হয়। এবার আমাদের নেক্সট প্রশ্ন, যে যদি একটা ত্রিভুজ প্রদত্ত থাকে তাহলে তার অন্তর্বৃত্ত কী করে আঁকবো? এটা বোঝার জন্য তোমরা এই ছবিটার দিকে তাকাও। দেখো, আমি একটা ত্রিভুজ প্রদত্ত আছে, আমি এটা রেখে দিয়ে বৃত্তটাকে বোঝালাম তোমাদের বোঝার জন্য, যে তাদের বৃত্তটা আঁকতে গেলে আমাদের কী করতে হবে। এখন দেখো, যে এই যে দুটো বাহু, এটা স্পর্শক। তা একটা খুব গুরুত্বপূর্ণ জ্যামিতিক ধর্ম, যে বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যায়, তারা তাদের দৈর্ঘ্য সমান হয় এবং তাদের অন্তর্দ্বিখণ্ডকটা কেন্দ্রগামী হয়। তাহলে এই ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোণটা, এদের এই কোণের যে অন্তর্দ্বিখণ্ড, তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও তাহলে এই কোণের ক্ষেত্রে তাই হবে। তাহলে ছেদবিন্দু, একটা বিন্দু পাওয়ার জন্য দুটো সরলরেখা দরকার। তাহলে আমরা কি করব? দুটো কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকবো, যেটা ছেদ করবে সেটা হবে বৃত্তের কেন্দ্র। আর বৃত্তটা আমি এঁকে দিয়েছি দেখো আগে। তাহলে দেখো, ব্যাসার্ধটা খেয়াল করে দেখো, যে এই যে যেখানে টাচ করেছে সেইটা কি বৃত্তের উপর আছে বলে ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে খেয়াল করে দেখো, যে এই বিন্দুটা আরেকটা খুব জ্যামিতিক ধর্ম, কোনো একটা স্পর্শক যদি হয়, তাহলে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই স্পর্শকের উপর কি হয়? ওটা মানে স্পর্শবিন্দু আর কেন্দ্রগামী সংযোগ সরলরেখা কি হয়? লম্ব হয়। অর্থাৎ এই কেন্দ্র থেকে, তার মানে আমরা বুঝলাম বাহুগুলোর উপর যে লম্ব আঁকবো, সেই দৈর্ঘ্যটা কি হবে? সেই দৈর্ঘ্যটাই হবে অন্তর্ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানলাম? এটা তোমরা মনে রাখবে, যে তাহলে অন্তর্বৃত্তের কেন্দ্র, অর্থাৎ অন্তকেন্দ্র বলা হয় যাকে। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর্দ্বিখণ্ডকের ছেদবিন্দু, অর্থাৎ চিত্রে এটা আই আর কি আমি দেখিয়েছি। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ যাকে আমরা অন্তর্ব্যাসার্ধ বলি, সেটা অন্তকেন্দ্র থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্ব, অর্থাৎ অন্তকেন্দ্র থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্ব। তাহলে এবার আমাদের আরও ভালো বোঝার জন্য একটা প্রবলেম নেওয়া যাক। দেখো, একটা সমবাহু ত্রিভুজের একটি বাহু 7 সেমি। তাহলে ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকো এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য লেখো। এর জন্য আমরা কি করবো? প্রথমে 7 সেমি একটা একদম টপ রাইট কর্নারে এরকমভাবে আমরা 7 সেমি নিয়ে নেবো। এইবার আমরা কি করবো? এখানে একটা ইনিশিয়াল এরকম একটা লাইন টানবো। তাহলে এবার এই ইনিশিয়াল লাইনটা আমরা যখন টানবো, তাহলে এখান থেকে তাহলে আমরা প্রথমে কি করবো? বড় করে একটা এরকম আমরা লাইন টেনে নেবো। এরকম বড় করে লাইন, যার নাম দেবো এক্স। এইবার আমরা কি করবো? এই 7 সেমি দৈর্ঘ্যটা আমি মেপে নেব। এবার সমবাহু ত্রিভুজের কি বলা আছে? যে একটি বাহু 7 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান মানে সব কটা বাহুই 7 সেমি। তাহলে আমি এখান থেকে কি করবো? 7 সেমি কেটে নেবো। আবার এই দিকে যে বাহুটা হবে সেটাও 7 সেমি। এরকম একটা নেবো, একটু বড় করে চাপগুলো নেবে, যাতে তোমাকে দ্বিতীয়বার যাতে ধরতে না লাগে। আর একটা আমি কি করবো? এখান থেকে নেবো। এবার আমরা কি করবো? এইটা জয়েন করে দেবো। জয়েন করার সময় মনে রাখবে, যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা কি করবো? এরকমভাবে একটা পুটলি দিয়ে নেবো, যাতে ওখানে আমরা স্কেল টানলে বসে যায়। তাহলে এইবার এখান থেকে আমরা এরকমভাবে লম্বভাবে কিন্তু ধরবে। তাহলে এই যে লম্বভাবে ধরলাম, তাহলে আমরা কি করলাম? এটা আমরা এরকম টেনে নিলাম। আর ঠিক একইভাবে এইখান থেকে আমরা এটা বসিয়ে এরকম স্কেল বসিয়ে লম্বভাবে, ঠিক আছে? আরেকবার দেখে নেবে বসছে কিনা। তাহলে আমরা এখান থেকে এটা, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ 1 ত্রিভুজ আঁকা হয়ে গেল। এবার তাহলে অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমরা কি শিখলাম? প্রথমে কি কোণের অন্তর্দ্বিখণ্ড দুটো আঁকতে হবে, তাহলে সেটাই কি ছেদবিন্দুটাই হবে কেন্দ্র। তাহলে আমরা কি করবো? প্রথমে এখান থেকে কি করবো? আমরা একটা অন্তর্দ্বিখণ্ড আঁকবো। অন্তর্দ্বিখণ্ড আঁকার নিয়ম দেখে নাও। আমরা এরকম এর উপর একটা চাপ নেব, সেই চাপের উপর এদিকে একটা সমদ্বিখণ্ডিত করবো, আর চাপের দুই প্রান্ত থেকে কী করতে হয়? এদিকে একটা নিতে হয়। তাহলে এটা হয়ে গেল। এইবার এই 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 কোণটাও একইভাবে আমরা কী করবো? অন্তর্দ্বিখণ্ড আঁকবো। তাহলে এখান থেকে একটা দুই প্রান্ত থেকে একটা এদিকে আর একটা এদিকে। এইবার আমরা এটা কী করবো? জয়েন করে দেবো। এবার যাতে গণ্ডগোল না করে, দেখো এইটা কিন্তু এই কোণের ক্ষেত্রে, আর এটা এই কোণের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে এই এই লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকছি। দেখে নাও, বড় করে টানবে, যাতে দ্বিতীয়বার তোমাকে ধরতে না লাগে। আর একবার দেখো, এখানে বিন্দুটা হলে আবার এখানেও একবার বিন্দুটা তোমরা বসিয়ে নেবে, এবার এরকম একটা টেনে দেবে। ঠিক আছে? তাহলে আমরা কী করে গেলাম? এবার এখানে এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম। ব্যাসার্ধ কী হয়? আমরা যে কোনো বাহুর উপর লম্ব, তাহলে আমরা এই বাহুর উপর লম্ব থাকবো। তাহলে একটা বহিস্থ বিন্দু থেকে, দেখো, একটা বহিস্থ বিন্দু থেকে আমরা লম্ব আঁকার নিয়ম কি? যে এটাকে যাতে ছেদ করে আর কি অর্ধেকের বেশি নিয়ে, তাহলে আমরা কী করবো? এখান থেকে আমরা এরকমভাবে বাহুটাকে ছেদ করাবো একটা চাপ দিয়ে। এবার এই চাপটাকে সমদ্রতা দুই প্রান্ত থেকে যেখানে ছেদ করেছে, একটা এইটা হবে, আর একটা আমরা কী করবো? এইখান থেকে নিয়ে আমরা এবার এটা জুড়ে দিলে কী হবে? সেটাই লম্ব হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে লম্বটা বোঝানোর জন্য আমরা কী করলাম? এখান থেকে আমরা বসাবো, বসিয়ে আগেই এখানে একটা বিন্দুটা এরকম দিয়ে নেবে। এবার এটাও বসাবে, এবার দেখে নেবে এটা ঠিক বসলো কিনা। এবার আমাদের পুরোটা টানবো না, পুরোটা তুমি টানতেও পারো, তত সুবিধা। আমাদের মূলত দরকার হচ্ছে এই বাহু পর্যন্ত। তাই দেখো, আমি আর পুরোটা টেনে দিলাম না। এইবার তাহলে এইটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে আমরা কী করবো? এবার এখানে কাটা কম্পাস বসে এই ব্যাসার্ধটার দৈর্ঘ্যটা কী করবো? মেপে নেবো। এবার তোমরা অনেক সময় একটু করে একটু দেখে নেবে যে সব জায়গায় এটা ঠিক হচ্ছে কিনা। অনেক সময় অন্তর্বৃত্তটা কী হয়? মিলতে চায় না। হ্যাঁ, তাহলে আমরা এবার এখানে দেখো আঁকছি, খুব সুন্দরভাবে দেখো মিলে যাচ্ছে।
তোমরা যদি নিয়ম মেনে ঠিকঠাক আঁকো তাহলে অন্তর্বৃত্ত তোমাদের মিলে যাবে। খুব সুন্দরভাবে দেখো এটা টাচ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এবার এটার নামকরণ করবো। তাহলে ত্রিভুজটার নামকরণ করবো কি এ বি সি, আর এর কেন্দ্রটার নাম দিলাম আমরা ও, তোমার যা ইচ্ছা নাম দেবে, আর এটা আমি নাম দিলাম ডি। এইবার তাহলে আমাদের অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেল। অন্তর্বৃত্ত আঁকা আমাদের হয়ে গেল। এইবার আমরা কি করবো বলছি অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ওডি, তাহলে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপার জন্য তোমরা দেখো এখান থেকে জিরোতে ধরবে ডি বিন্দুটা। তাহলে দেখো ডি বিন্দুটা জিরোতে, এটা তাই তো। তাহলে এবার এখান থেকে তাহলে সেন্টিমিটার স্কেল তো, আচ্ছা তাহলে দেখো তো কত হচ্ছে, তাহলে এটা প্রায় দেখা যাচ্ছে 2.1। তাহলে আমাদের অন্তর্ব্যাসার্ধ আমরা কত পেলাম, তাহলে আমরা এখানে লিখে দেবো যে অন্তর্ব্যাসার্ধ সমান 2.1 সেমি। তাহলে এটা হয়ে গেল। এইবার এত অঙ্কের মধ্যে আমি সমবাহু ত্রিভুজ কেন নিলাম এইটা একটু খেয়াল করো। আমি বেশি বেশি সমবাহু ত্রিভুজ নিলাম কারণ আমাদের সমবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, আমরা অন্তর্দ্বিখণ্ড কে যে বাড়ালাম, আমি ইচ্ছা করে বাড়ালাম, দেখো মোটামুটি দেখেই যেন বোঝা যাচ্ছে যে এটা মধ্যবিন্দু দিয়ে গেছে, অর্থাৎ এবং দেখেই যেন বোঝা যাচ্ছে এটা লম্ব, অর্থাৎ বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ড আর অন্তর্দ্বিখণ্ড সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একই সরল লেখা হয়। তার মানে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ড কাটলেও এই বিন্দুটাই পেতাম। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র, কারণ লম্ব সমদ্বিখণ্ডগুলো ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলা হয় বাহুগুলো, তাহলে সুতরাং অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একই বিন্দু। আর একটা জিনিস দেখো, দেখেই যেন বোঝা যাচ্ছে যে এটা আবার মধ্যমাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু মধ্যমার তো ছেদবিন্দু একই, তাহলে মধ্যমা ছেদবিন্দুকে আমরা ভরকেন্দ্র বলা হয়। অর্থাৎ আমরা একটা গুরুত্বপূর্ণ ধর্ম সমবাহু ত্রিভুজে পেলাম যে তার অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র একই বিন্দু হয়, মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট আর্টিকেলে চলে যাই। সেটা হচ্ছে দেখো যে অন্তর্বৃত্ত সংক্রান্ত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো উত্তর দেখো আমি যা বুঝলাম তার মধ্যে থেকেই আমরা পেয়ে যাবো। কিন্তু তোমরা এটা ভালোভাবে বোঝার জন্য কি করবে, একটা ত্রিভুজ যদি এই যে ছবিটা দিয়েছিলাম আমি আবার দেখো আঁকছি, এই ত্রিভুজটা যদি তোমরা এই কোশ্চেনগুলোর জন্য তোমরা মনের মধ্যে যদি এরকম রেখে দিতে পারো যে এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডকে ছেদবিন্দু আর এইটা হচ্ছে ব্যাসার্ধ, তোমরা যেটা আঁকলে এই ছবিটা যদি মনে রাখে তাহলে তোমার দেখবে ছবিটা মনের মধ্যে থাকলে এই উত্তরগুলো তুমি অনেক সহজেই বলতে পারবে। দেখো পরপর আমি বলছি, ত্রিভুজের অন্তর্বৃত্ত কেন্দ্রকে ড্যাশ বলা হয়, আমরা এক্ষুনি বলি অন্তকেন্দ্র বলা হয়। ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে কি বলে, অন্তর্ব্যাসার্ধ বলা হয়। ড্যাশ ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র একই বিন্দু, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্র একই বিন্দু। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র ড্যাশ বিন্দু কি হবে, একই বিন্দু। ত্রিভুজের অন্তর্বৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের ড্যাশ, ছবি দেখো অন্তর্বৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলোকে স্পর্শক, তাহলে এখানে কি হবে, ত্রিভুজের অন্তর্বৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের স্পর্শক। ত্রিভুজের অন্তকেন্দ্র, ত্রিভুজটির কোন তিনটির অন্তর্দ্বিখণ্ডগুলোর ড্যাশ, তাহলে কি হবে, ছেদবিন্দু হবে। আচ্ছা, ত্রিভুজের কোণগুলির অন্তর্দ্বিখণ্ডগুলি ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্ব ত্রিভুজটির অন্তর্বৃত্ত কি লম্ব দূরত্ব ব্যাসার্ধ, তাহলে এখানে কি হবে, ব্যাসার্ধ হবে। যে কোনো ত্রিভুজের অন্তকেন্দ্র, ত্রিভুজটির ড্যাশ অবস্থিত, দেখা যাচ্ছে অন্তকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত, সব ত্রিভুজের ক্ষেত্রেই ভেতরে হবে অন্তকেন্দ্র, ঠিক আছে। এইবার আমাদের 11.2 আর্টিকেল 5 তোমাদের কিছু আমি অঙ্ক দিলাম। 11.15 অর্থাৎ আগের দিন যে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম অনুশীলনী হিসাবে, সেই অনুশীলনীতে যে ত্রিভুজগুলি আছে সেই প্রদত্ত ত্রিভুজগুলি তোমরা অন্তর্বৃত্ত আঁকবে এবং স্কেলের সাথে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করবে, যেটা আমি তোমাদের আগের দিন তোমাদের পোস্ট করেছি আর কি অনুশীলনীটা। সেই অনুশীলনীতে যে ত্রিভুজগুলো দেওয়া আছে সেই ত্রিভুজগুলোকে তোমরা পরিবৃত্ত অঙ্কন করেছিলে আগে, এবার তোমরা ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রেই অন্তর্বৃত্ত আঁকবে। তাই আজকে এখানেই শেষ করলাম।